কেমন আছেন সবাই? অন দ্য ওয়ে ট্রাভেল চ্যানেলের একটা সম্পূর্ণ নতুন ট্রাভেল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যাচ্ছি আজকে বাংলার গ্রাম দেখতে। একটা অদ্ভুত গ্রাম, তার নামটাও বড় অদ্ভুত, আসাননগর। চলুন দেখাচ্ছি কেমন সে আজব গ্রাম। আপনি কি হাসতে ভুলে গেছেন, গান গাইতে ভুলে গেছেন, মন খারাপ সবসময় ঘিরে ধরে আপনাকে? তাহলে আপনার সব মুশকিল আসান করবে এই আসাননগর। ছবির মতো সুন্দর, মুহূর্তে মন ভালো করে দেওয়া এই আসাননগরে আমাদের আস্তানা প্রাকৃত হোমস্টে। অপূর্ব সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো আর সবুজে ঘেরা এই প্রাকৃত হোমস্টে একটা দেখার মতো জায়গা। যেরকম সুন্দর সেরকম অদ্ভুতের নামটাও, আসাননগর। এ দেখুন, এই পাশ দিয়ে যেটা দেখছেন এটা একটা নদী, ঝোড়া নদী, আর ঠিক পাশেই আমাদের হোমস্টে, প্রাকৃত হোমস্টে। নির্মল একটা অদ্ভুত স্নিগ্ধতা চারদিকটায় ছড়িয়ে রয়েছে। কি ইতিহাসী? যাদের ছোটোবেলাটা একটু কী বলবো, মানে মফস্বলের দিকে কেটেছে, মানে আধা গ্রাম আধা শহর এরকম অঞ্চলে কেটেছে, আমার যেমন ছোটোবেলাটা শ্যামনগরে কেটেছে। আমাদের ওখানে না পদ্মবিল ছিল, আমরা বন্ধুরা দল বেঁধে সেই পদ্মবিলে ঘুরতে যেতাম, মাছের ভেরি। তো এরকম জঙ্গল, এরকম গাছ, মানে মনে হচ্ছে কি ছোটোবেলাটাই চলে এসেছি। শ্যামনগর এখন আর সেই ছোটোবেলার মতো নেই, পাল্টে গেছে সব, কিন্তু মনে হচ্ছে যেন সেই ছোটোবেলাটাই চলে এসেছি আবার। নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগর থেকে মাত্র 13 কিলোমিটার দূরে অবস্থিত এই আসাননগর। ছবির মতো সুন্দর গ্রাম, ঝোর নদীর তীরে অবস্থিত। আমাদের এবারের আস্তানা প্রাকৃত হোমস্টের পজিশনটাও একদম নদীর ধারেই। সবুজের সমারোহের মধ্যে দিয়ে ধীরে ধীরে আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। এইমাত্র ঝোর নদীর পাশ দিয়ে হাওয়া খেতে খেতে এই আসাননগর প্রাকৃত হোমস্টেতে এসে পৌঁছেছি। ঢুকে না মনটা খুব ভালো হয়ে গেছে। বিশ্বাস করুন, এই যতটা রাস্তায় এসেছি ঝোর নদীর ধার দিয়ে, খুবই শান্ত, খুব শান্তিপূর্ণ পরিবেশ ঢুকেছিল তাই। এবং দেখে এই যে এত বড় বাড়িটা দেখেছি, এই হোমস্টেটা তাক লেগে যাওয়ার মতো। এই রকম একটা নিরালা জায়গায় এত সুন্দর, এত বড় একটা হোমস্টে বানানো রয়েছে। আর চারপাশটা কি বলবো, ঢুকছি ফুল বাগানের মধ্যে দিয়ে, চারপাশে প্রচুর ফুলের গাছ আর প্রচুর পাখির কলরব। অসাধারণ, মানে মানে একটা ওই যে বলে না, মানুষ একটা প্রকৃতির মধ্যে সুর খুঁজে পায়, সেইটা পেতে হলে এখানে আমার মনে হয় চলে আসতে হবে। আপনাদের পুরো জায়গাটা দেখালে, পুরো এরিয়াটা দেখালে আরও ভালো বুঝতে পারবেন যে কোথায় আসবার কথা বলছি। চলুন তাহলে একসঙ্গে ঘুরে নিই পুরো জায়গাটা। এই ঝোর নদীর ধার থেকে আমরা ক্রমশ ঢুকছি আসাননগর প্রাকৃত হোমস্টেতে। আর এই যে দুপাশেই দেখতে পাচ্ছেন, এপাশে একটা একতলা ঘর রয়েছে। এটা মূলত আমি যা শুনলাম, এখানকার যারা কেয়ারটেকার তাদের কাছ থেকে শুনলাম যে এটা মূলত যিনি এখানকার ওনার তার নিজের জন্য বানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে কিছু বছর আগে থেকে এটাকেও রেন্টে অ্যাজ আ হোমস্টের রুম সেই হিসাবে ব্যবহার করা হচ্ছে। পুরো হোমস্টের মধ্যে রয়েছে অসংখ্য গাছ, ফুলের গাছ, ফলের গাছ, বিভিন্ন রকম। আর তার মাঝখানে এই খড়ের ছাউনি দিয়ে তৈরি করা রয়েছে বসার জায়গা। এখানে আপনারা আড্ডা মারতে পারেন, এখানে চাইলে ব্রেকফাস্ট করতে পারেন, লাঞ্চ করতে পারেন, আবার বিকেলে স্ন্যাক্সও খেতে পারেন। আর এইটা অতিক্রম করে গিয়েই সামনে ঠিক আমার বাঁ দিকে
প্রচুর তারা গাঁদা ফুল ফুটে আছে এবং তারই পিছনে রয়েছে একটা এদের নিজেদের মতন করে সাজানো একটা ছোট্ট পুকুর। একটা জায়গায় কিছুটা জলকে আবদ্ধ অবস্থায় রাখা হয়েছে। এখন যদিও দেখা যাচ্ছে না, তবে ঘোরাফেরা করলে আশেপাশে দেখেছি কিছু জায়গায় ওই পদ্মের গাছকে জিইয়ে রাখা হয়েছে, হয়তো বা কোনো সময় এখানে দেওয়া হবে, এখন হয়তো উপযুক্ত সময় নয়। আর নতুন দেখতে পাচ্ছি যে এই পুকুরটার চারপাশ দিয়ে সব গাঁদা গাছ লাগানো হয়েছে। একটু আগে দেখছিলাম যিনি কেয়ারটেকার তিনি জল দিচ্ছিলেন গাছগুলোতে। দু একটা করে কুড়ি ফুটতেও শুরু করেছে, কদিন বাদে নিশ্চয়ই হলুদে হলুদ হয়ে যাবে এই চারপাশটা। আর ঠিক এইটার মুখোমুখি তাকালেই হচ্ছে আমাদের প্রাকৃত হোমস্টের, যেটা মূল যে বিল্ডিং, যেখানে একতলাতে রুম রয়েছে, দোতলাতে রুম রয়েছে এবং 3 তলায় একটি রুম রয়েছে যেগুলো থাকবার জন্য গেস্টদের দেওয়া হয়। আর একতলাতে ঢোকার যে মুখটা, এখানেই দেখছেন কি সুন্দর, ফোটেনি যদিও, কিন্তু এখানে বাসরলতার গাছ, এই বাসরলতার ফুলের কুঁড়িগুলো এই যে দুলছে। হ্যাঁ, এখনো ফোটা অবস্থায় দেখছি না। বাসরলতা খুব প্রিয় আমার, যার শুরুটাই এত সুন্দর করে সাজানো, ভেতরটা না জানি কি হবে। আর হ্যাঁ, একটা ভালো কথা, এখানে দেখছেন এই কাবার্ডগুলো রয়েছে, এগুলো কিন্তু চটি জুতো খুলে রাখার জন্য, এবং ঢুকতে হয় মেন হলের মধ্যে ঢুকতে হয় এবং রুমগুলোতেও যেতে হয়। নিজেদের যদি পার্সোনাল চটি থাকে ঘরে পরবার, সেগুলো বা এনারাও প্রোভাইড করে থাকেন, যদি কেউ সঙ্গে নিয়ে না আসে তাতেও কোনো সমস্যা নেই। মোট কথা চটি চেঞ্জ করে পরিষ্কার চটি পরে অথবা খালি পায়ে আপনি কিন্তু এখানে ঢুকতে পারেন। এবার এই যে দরজাটা, এইটা একটু দেখতেই হবে, মানে এত গর্জাস, এত সুন্দরভাবে সাজানো। হ্যাঁ, এবং ডিজাইনগুলো দেখুন কি কি সুন্দর, মানে আপনাকে মনে হবে যেন অন্য একটা সময়ের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। ঢোকা যাক ভেতরে কি আছে দেখি। এই যে আমরা এই হলটাতে চলে এসেছি, সামনেই দেখছেন একদম ধান ঝোলানো রয়েছে, ধানের ছড়া। আর পুরো রুমটাই খুব ভালো করে সাজানো, আমরা অল্প অল্প করে দেখি একসঙ্গে। প্রথমে এই বাঁ দিকটায় আসা যাক। বাঁ দিকে ঢুকেই এই যে বলছিলাম একটু আগে যে চাইলে চটি এরাও প্রোভাইড করতে পারেন, এগুলো সব রাখা রয়েছে। পরিচ্ছন্নতা কিভাবে মেনটেন করতে হয় সত্যি শেখার মতো। আর এইটা হচ্ছে বসবার জন্য, চাইলে এখানে বসে সন্ধ্যাবেলায় টিভিও দেখতে পারেন। এবং এই যে শোকেসটার মধ্যে দেখুন বিভিন্ন ধরনের শোপিস সাজানো রয়েছে, যার মধ্যে নজর কাড়বে ডোকরার কাজগুলো। এবং এই রুমটার বেশিরভাগ অংশই কিন্তু ডোকরার কাজ আর মাটির কাজ, এইগুলো দিয়ে সাজানো রয়েছে। আর একটা দেখাই, ভারী সুন্দর একটা ঘড়ি রয়েছে এখানে, ভারী সুন্দর একটা ঘড়ি। আর চাইলে এই জায়গাটায় বসে টিভি দেখা কেন, এখানে কিন্তু আপনি বইও পড়তে পারেন। এখানে এই যে একটা কাঠের দেরাজ, এখানে প্রচুর বাংলা এবং ইংরেজি সাহিত্যে প্রচুর বই এখানে সাজানো রয়েছে, চাইলে একদম মি টাইম কাটাতে পারেন এখানে বসে। আর এই দিকটা একটু দেখাই, যেটা খুব ভালো লেগেছে, ঢুকতে ঢুকতে দেখেছিলাম, কিন্তু এখানে এসে দেখছি এই যে বুদ্ধের মূর্তিটা রয়েছে, এটা পুরোটাই কাঠের তৈরি। হাতে দেখুন স্পাইডার লিলি দেওয়া, এই স্পাইডার লিলি কিন্তু এখানে ফোটে, ঢুকতে ঢুকতেই দেখেছি, এবং সন্ধ্যাবেলায় গন্ধে মম করে। আর ওই যে তারা গাঁদা ফুলের কথা বলেছিলাম, সেটা দিয়ে দেখুন এই যে পাত্রটাকে কি সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো রয়েছে। আর এই পাশে রয়েছে দেয়াল জুড়ে একদম মেঝে থেকে শুরু করে, এগুলো পুরোই কাঠের তৈরি, কাঠের তৈরি, খুব দারুণ দারুণ। এই যে এগুলো সব গণেশ। এছাড়াও এখানেও রয়েছে প্রচুর এরকম শোপিস, যেগুলো দিয়ে এই জায়গাটাকে সাজানো রয়েছে। সবটার মধ্যেই একটা খুব অদ্ভুত একটা অ্যান্টিক লুক রয়েছে, হ্যাঁ, দেখে ভালো লাগবে। আর এখানে একটা রয়েছে, এই যে একটা ঘন্টা রয়েছে, হ্যাঁ। আর এখানে একটা টেরাকোটার কাজ করা একটা হাতি। আর একটা জিনিস খুবই দেখানোর মতো, সেটা হচ্ছে দেয়ালের একটা বিষয়। সমস্ত দেয়ালগুলো কিন্তু এমনভাবে তৈরি করা হয়েছে, এমনভাবে একটা মাটির প্রলেপ দেওয়া হয়েছে যে মনেই হবে যেন মাটির ঘর, এবং তাতে সুন্দর করে আলপনা কাটা।
সেটা একটা অন্য মাত্রা এনে দিয়েছে এই ঘরটাকে। আমরা চলে যাব আস্তে আস্তে, কাঠের সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠে যাব। একদম দেখুন, যেখান থেকে ওঠা শুরু করলাম এই দেয়ালটা খেয়াল করুন। দেয়ালে কিন্তু দুর্দান্ত সমস্ত মুখোশ টাঙানো রয়েছে। তার কোনোটা বা মাটির তৈরি, কোনোটা বা কাঠের, হ্যাঁ, কোনোটাতে শলমা জড়ি চুমকির কাজ, একদম ঠিক মুখোশ গ্রামে যেরকম মুখোশ পাওয়া যায়, ছৌবের মুখোশ রয়েছে। এগুলো যেমন সব আবার কাঠের তৈরি মুখোশ। এই গোটা দেয়ালটাই কিন্তু এরকম মুখোশে সাজানো। চলুন তাহলে এবার ওপরটা দেখাই আপনাদের। এই একতলা থেকে আমরা দোতলাতে এলাম, আর ঠিক এখানে দেখুন পাশ দিয়ে একটা ঘোরানো লোহার সিঁড়ি উঠে গেছে ওপর দিকে। এইখান দিয়ে গিয়ে কিন্তু একটা রুম রয়েছে গেস্টদেরই থাকার জন্য। এই ঘোরানো সিঁড়ি বরাবর উঠে গেলে সেই ঘর পাওয়া যাবে এবং তার উপরেই ছাদ। আর এইবার ঠিক আমরা চলে যাচ্ছি এই দোতলার একটা বিশাল টানা বারান্দা রয়েছে, সেই বারান্দা দিয়ে চলুন হেঁটে আসি এবং হাঁটতে হাঁটতে কি কি দেখতে পাচ্ছি আশপাশে সেগুলোও বলি। এই যে তখন আমরা এইখানটাতে ছিলাম, সেখান থেকে দেখেছিলাম। আপাতত এখান থেকে দেখছি যে ওই যে পুকুরের মতো জায়গাটা এবং সেগুলো ফুলে ভরা। আর এইখানে চাষ হয়েছে, কলা বাগান রয়েছে। এপাশে এগুলো কিন্তু সমস্ত সব লঙ্কা গাছ, হ্যাঁ, এবং লঙ্কা গাছে লঙ্কা ধরেও আছে। সকালে বিকেলে মাঝে মাঝেই দেখা যায় যে লঙ্কা তুলতে আসেন যারা এই জমির মালিক তারা। কপির চাষ হচ্ছে, মূলো গাছ লাগানো হয়েছে, হ্যাঁ। আর তাছাড়া এই দিকটাতে গেলেই তো সামনে সেই ঝোড় নদী, ঠিক এই বেল গাছের পেছনেই। এখানে বেল গাছ দেখুন, গাছে বেলও ধরে আছে, বড় বড় বেল ধরেছে, এবং তাকে ঠিক আরো শোভিত করে তুলেছে এই কাঞ্চন গাছ। হয়তো এই সময়ে কাঞ্চনটা হয়েছে বলে একটুখানি রংটা ফিকে দেখাচ্ছে, কিন্তু ভারী সুন্দর গাছ, কিন্তু ফুলে একদম ভরা। আর এই পুরো টানা বারান্দাটা জুড়ে কিছুটা জায়গা অন্তর অন্তর এইরকম টাটেল ভাইন ঝোলানো রয়েছে টবে টবে। আলাদাই সৌন্দর্য দেখাচ্ছে সেগুলো। আর এই বসার জায়গা, কাঠের টেবিল, কাঠের চেয়ার, এখানে আয়েশ করে বসে চা খেতে পারেন, প্রিয় মানুষের সঙ্গে গল্প করতে পারেন। দারুণ একটা শান্তিপূর্ণ সময় এখানে বসে কাটানো। আর এই বাড়িটাই না একটা অদ্ভুত ফিল কাজ করছে, যেটা সেটা হয়তো এটার এই সাজানো গোজানোটার একটা আলাদাই মাহাত্ম্য। এই যে ঘরের দেয়াল যেমন কি সুন্দর মনে হবে যেন মাটি দিয়ে লেপা, সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম সাদা আলপনা করা। আর পুরো ঘরের সমস্ত কাঁচগুলো, যে কাঁচগুলো ব্যবহার করা হয়েছে দরজাতে, বারান্দার শেডে, সবগুলোই রঙিন কাঁচ, একটা আলাদাই ফিল দেয়। এখানে যেমন গরমকালেও অনেকে আসতে চায়, কারণ একদম নদীর খোলা হাওয়া আসে আর দক্ষিণ দিকের পুরো বাতাসটা চলে আসে। খুবই সুন্দর একটা জায়গা। এবং এখানে এরকম নয় যে প্রচণ্ড বিভৎস গরমে আমরা যেমন ওই কলকাতার মানুষরা জ্বলে পুড়ে মরে যাই, সেরকম গরম একদমই নয়। হাওয়া, প্রাকৃতিক সবকিছু ভারী সুন্দর। মানুষ সময় কাটাতে আসেন, এবং আসেন যারা, তারা আমও খেতে আসেন। এখানে কিন্তু গাছ রয়েছে আমের। বলছিলেন যে যারা শীতে ঘুরে যান, যাদের সঙ্গে খুব আলাপ হয়ে যায়, তারা আবার গরমে ঘুরে ঘুরে আসতে চান এখানকার গাছের আম খাওয়ার জন্য। এই হোমস্টের মধ্যেই কিন্তু আম গাছ রয়েছে এবং প্রচুর আম দেয় তারা। এখানে কিন্তু এই যে টানা বারান্দা জুড়ে হাঁটছিলাম এতক্ষণ ধরে, বারান্দার কোনায় কোনায় কিন্তু বিভিন্ন জায়গায় এরকম বসার জায়গা করা আছে। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে বসে যেতে পারবেন। আর এখানে যে বললাম না দুটো বিল্ডিং আছে, তার মধ্যে যেটা একদম বাইরে, যেটা ওনার প্রথম বানিয়েছিলেন, সেখানে গেস্টদের থাকবার জন্য দুটো রুম আছে। আর এখন আমি যেখানে বসে আছি এই মেন বিল্ডিংয়ে রয়েছে মোট 5টা রুম। একতলায় দুটো রুম, দোতলাতে দুটো রুম এবং 3 তলায় একটা মাত্র রুম রয়েছে। অর্থাৎ মোট এই হোমস্টেতে 7টা রুম অ্যাভেলেবল। তাহলে ঠিক আছে, যাই আমরা যে রুমটাতে আছি একটুখানি দেখা যাক সেই রুমটা কেমন। চলুন। এই হচ্ছে ঘর, একদম সিনেমার সেটের মতন দেখতে লাগছে না? ভাবুন আপনারা। এই হচ্ছে জানলা,
বাইরের দৃশ্য দেখা যায় এখান থেকে, ধান ক্ষেত, সর্ষে যখন হবে তখন সর্ষে ক্ষেত। এই হচ্ছে জলের বোতল, দুটো গ্লাস, এটার মধ্যে চা পাতা, এটার মধ্যে চিনি, আর এই হচ্ছে কেটলি, এখানে কেটলি রাখা আছে। এই হচ্ছে একটা ডাবল বেড, দুজন অনায়াসে শুতে পারবে। এই হচ্ছে সামনের জানালা, যেটা থেকে বাইরের সামনের ছবি দেখা যায়, আর জানালার বাইরে বেরোলে ওই যে দেখা যাচ্ছে ঝোর নদী। ঘরের মধ্যেও রয়েছে দুর্দান্ত সব শোপিস, সুন্দর সুন্দর ছবি দিয়ে সাজানো রয়েছে দেওয়াল। এই হচ্ছে আয়না, রয়েছে একটা আলমারি, কাঠের আলমারি, হচ্ছে একটা সোফা কাম বেড। যদি দুজনের এক্সট্রা আসে তাহলে এই সোফা থেকেই বেড বানিয়ে নেওয়া যাবে। ডাস্টবিন, ভাবুন কি সুন্দর ইনোভেটিভ আইডিয়া। এই দেওয়াল জুড়ে রয়েছে একটা কাঁথা স্টিচের শোপিস, অসাধারণ। আর এই সামনের দরজাটা খুললেই বাইরের বারান্দা, যেখানে সামনে এই ঝোর নদী দেখা যাচ্ছে সামনে। এই দিকেও খোলা বারান্দা, আর এই দিকেও রয়েছে খোলা বারান্দা। ওই যে একটু আগে দেখিয়েছি বসার জায়গা রয়েছে ওখানে, আপনি ওটা এদিকেও নিয়ে আসতে পারেন। এবার বাথরুমটা একটু দেখে নিন। বাথরুম খুললেই একটা বিশাল বড় আয়না, বেসিন, আর পাশে রয়েছে এই সুন্দর দুটো শোপিস। এই হচ্ছে শাওয়ার, আর এই হচ্ছে কোমোড। অ্যালুমিনিয়ামের বালতি দিয়েছে এরা, ওই ঘরোয়া ব্যাপারটাকে বোঝানোর জন্য। আর রয়েছে একটা টাওয়াল। গিজারটা বাইরে রাখা, ওদেরকে বললে ওরা চালিয়ে দেয়। অপূর্ব সুন্দর একটা অনুভূতি আপনার হবে যদি আপনি এই ঘরটাতে থাকেন। মানে ওদের এখানে সবকটা ঘরই একই রকম, এই রকম ফিলই পাবেন প্রত্যেকটা ঘরে। একটা অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরছে আস্তে আস্তে। এই জায়গাটা ভালো লেগে গেছে। আসাননগর, নামটাও আসাননগর। আসাননগর নামটা কেন হয়েছে আমি আপনাদের বলি। আসাননগর নামটা পেছনে একটা ঐতিহাসিক কারণ আছে। সেটা হচ্ছে এই পাশে ভীমপুর বলে একটা জায়গা আছে, সেখানে ডাকাতদের খুব উৎপাত ছিল, প্রচুর ডাকাত ছিল। তো বাংলাদেশের দিক থেকে যারা এই দিকে আসতেন রাস্তা ধরে, তাদের একটা ওই ডাকাতদের একটা মানে আশঙ্কা ছিল, খুব মানে প্রাণ হাতে করে আসতে হতো ভয়ে ভয়ে। তো তারা চেষ্টা করতেন যত তাড়াতাড়ি সম্ভব ওই ভীমপুর ক্রস করে আসাননগরের দিকে চলে আসা যায়, মানে একটা মুশকিল আসান হতো আর কি। তো মনে করা হয় এই অঞ্চলের মানুষরা তাই বলেন, মনে করেন যে এই মুশকিল আসান হওয়ার জায়গা থেকেই এর নাম হয়েছে আসাননগর। কি অদ্ভুত না, আসাননগর। আর সেই আসাননগরে ঝোর নদীর তীরে এই প্রাকৃত হোমস্টে। আপনারা কিন্তু এখানে চাইলে একদিনের ডে ট্যুরও করতে পারেন। মানে সকালে এলেন, এলাকাটা ঘুরে দেখলেন, খাওয়া দাওয়া করলেন, তারপর আবার বিকেলে ফিরে গেলেন। সেক্ষেত্রে আপনাদের এখানে খাবার মূল্যটুকু ধরে শুধু দিতে হবে আর কি। তবে আমরা বলবো আপনারা এখানে আসলে একটা দিন অন্তত থাকবেন, না হলে গ্রাম্য পরিবেশে থাকার যে আসল অনুভূতিটা সেটা কিন্তু মিস করে যাবেন। এই যে শিম গাছ, তারপর ধরুন এখানে প্রচুর লঙ্কা গাছ আছে, সেই লঙ্কা গাছ থেকে লঙ্কা তোলার এই যে অনুভূতি, এর কোনো তুলনা নেই। এসব যখন আপনি নিজের চোখে দেখবেন, এক অদ্ভুত ভালো লাগা ঘিরে ধরবে আপনাকে। জায়গাটা খুবই সুন্দর, মানে বেশ মনোরম গ্রাম্য পরিবেশ, বেশ ভালো লাগছে। এবার আমার সমস্যা যেটা হয়েছে, আমি না মানে এমন জায়গায় ঘুরতে পছন্দ করি যে জায়গাগুলো আমাকে অবাক করে দেবে। মানে আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাবো, একটা কোথায় এলাম, একটা এরকম একটা অনুভূতি হবে যে সমস্ত জায়গায় গেলে। সেই সমস্ত জায়গাতে আমি যেতে বেশি পছন্দ করি। এবার আসাননগরে এসে আমার যেটা হয়েছে, আমি ছোটোবেলা থেকে এই পরিবেশের মধ্যেই বড় হয়েছি মোটামুটি। মানে একদম গ্রাম্য না হলেও মফস্বল থেকে গ্রামের
আমাদের ঘোরা ফেরা বড় হওয়া এই গ্রাম্য পরিবেশের মধ্যেই, এই ধান ক্ষেত, সর্ষে ক্ষেত বা আরও যে সমস্ত এখানে পরিবেশ রয়েছে সেই পরিবেশের মধ্যে। ফলে আমার না ওই এক্সাইটমেন্টটা হচ্ছে না, বরঞ্চ আমার যেটা হচ্ছে একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করছে। আপনারা যারা নস্টালজিয়ায় বাঁচতে ভালোবাসেন, আপনারা যারা পুরনো দিনের স্মৃতিচারণ করতে ভালোবাসেন, তাদের জন্য আদর্শ জায়গা এই আসাননগর। আপনারা আসুন আর ফিরে যান আপনাদের নিজেদের অতীতে। এদিক ওদিক ঘুরতে ঘুরতে আমাদের সময় হয়ে এলো লাঞ্চ করার। চলুন আপনাদের দুপুরের মেনুগুলো একটু বলে দিই। এই দিদি এখানে আমাদের দেখভাল করেছেন এই হোমস্টেতে। দুপুরের খাবারের মেনুতে ছিল গরম ধোয়া ওঠা ভাত, ডাল আর 3 রকমের শাক। সবই কিন্তু এই হোমস্টের ফার্মে চাষ করা। সঙ্গে ছিল চাল কুমড়ো দিয়ে চিংড়ি আর ছিল পাবদা মাছের ঝাল। খাবার পরিবেশন করা থেকে খাবারের স্বাদ, যাই বলুন, সব কিছুর মধ্যে ছিল একটা ঘরোয়া ছোঁয়া। খাওয়া দাওয়া সেরে আপনারা নিজেদের মতো বিশ্রাম নিতে পারেন এখানে এই বসার জায়গায়। কিন্তু আমরা বসিনি, আমরা বাইরে বেরিয়ে পড়েছিলাম, ঘুরে বেড়াচ্ছিলাম এদের নিজস্ব ফার্মে। এখানে অনেক রকম সবজি চাষ হয়। নিজেদের জমির ধান থেকে শুরু করে ডাল, ফুলকপি, বিভিন্ন রকমের সবজি সব কিছুই এরা নিজেরাই চাষ করে। ঘুরে এলাম কচুরিপানা ঢাকা ঝোন নদীর আরেকটা অংশ থেকে। কি অপূর্ব দৃশ্য, কি দারুণ মনোমুগ্ধকর। মায়ায় ঘেরা এই আসাননগর আপনার অশান্ত মনকে মুহূর্তে শান্ত করে দেবে, আপনার মন মুহূর্তে ভালো করে দেবে। গ্রামের এদিক ওদিক ঘুরতে ঘুরতে সূর্য নেমে এলো পাটে। এবার আমরা হোমস্টেতে ফিরব। আজকে তো বেলা পড়ে এলো। আজকের ঘোরা মানে বাইরে ঘোরাটা এত বন্দি থাক, এবার আমরা এখানে খাবো। আমাদেরকে খেতে দেওয়া হবে মুড়ি চানাচুর, আর দেওয়ার স্টাইলটাও একটু অন্যরকম দেখাচ্ছি আপনাদের। আর আমরা একটু বারবিকিউর কথা বলেছি এখানে, সেই সব দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হবে। চলুন দেখাচ্ছি। প্রাকৃত হোমস্টের রাতের ভিউ যেন আরও সুন্দর। আলো দিয়ে চমৎকার করে সাজানো পুরো বাড়িটা। এই চালাটার তলায় বসেই হবে আমাদের সন্ধেবেলার খাওয়া দাওয়া। বেতের ধামাই করে মাখা মুড়ি আর সঙ্গে আলুর চপ, উফ দারুণ ব্যাপার। আর তার সঙ্গে ছিল এই বারবিকিউ চিকেন। ফাটাফাটি একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল কিন্তু সন্ধ্যাবেলাতে। ফলে যা হয়, অত্যন্ত ভারী খাওয়া দাওয়ার ফলে আমরা আর রাতে ডিনার করতে পারিনি। এই খেয়েই আমাদের দিন শেষ হয়েছিল। পরের দিন ঘুম ভাঙল একটা স্নিগ্ধ সকালকে সঙ্গে করে। ব্রেকফাস্টে চলে এলো গরম গরম চালের আটার রুটি, সাদা আলুর তরকারি আর ডিম সেদ্ধ। আসাননগর থেকে সবাইকে সুপ্রভাত। দারুণ একটা অভিজ্ঞতা হলো এই আসাননগরের এই প্রাকৃত হোমস্টেতে এসে। মানে বেশ বেশ অন্যরকম একটা অনুভূতি। যেরকম সুন্দর এই হোমস্টেটা, সেরকমই স্নিগ্ধ এখানকার পরিবেশ। অপূর্ব অপূর্ব। আমরা মোটামুটি একটা ঘুরলাম, এবার আমরা একটু বাইরে বেরোবো। দুটো জায়গা দেখার ইচ্ছা আছে। আপনারা এখান থেকে দুটো জায়গা দেখতে পারেন, একটা হচ্ছে শিবনিবাস আর একটা হচ্ছে অক্ষয় বট। তো চলুন দেখাই আপনাদের। আসাননগরে আসতে হলে আপনাদের প্রথমে আসতে হবে কৃষ্ণনগর। সেখান থেকে মাঝদিয়া রোড ধরে আপনাদের পৌঁছতে হবে আসাননগর বাজার। এই আসাননগর বাজার থেকে বাঁ দিকে কিছুটা গেলেই পড়বে এই প্রাকৃত হোমস্টে। প্রাকৃত হোমস্টে থেকে শিবনিবাসের দূরত্ব 11 কিলোমিটার, সময় লাগে আধা ঘন্টার মতো। এই শিবনিবাসে রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। ছবি তোলা বারণ থাকায় শিবলিঙ্গের ছবি আমি দেখাতে পারছি না। আপনারা চাইলে কিন্তু এখানে পুজোও দিতে পারেন।
আমার পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটার নাম হচ্ছে চূর্ণী নদী। শিবনিবাস মন্দিরের ঠিক পাশেই হচ্ছে এই চূর্ণী নদী। রাজা কৃষ্ণচন্দ্র এই শিবনিবাসে তার রাজধানী করবেন বলে একসময় ঠিক করেছিলেন, এবং এই চূর্ণী নদীর ধারেই কৃষ্ণচন্দ্র একটা বিশাল প্রাসাদ বানিয়েছিলেন, রাজপ্রাসাদ, এবং সেটাকে তিনি দুর্গ হিসেবে ব্যবহার করবেন বলে ভেবেছিলেন। এখন আর কিছুই নেই রাজপ্রাসাদে, পুরোটাই ধ্বংসপ্রাপ্ত, চূর্ণী নদীর গর্ভে চলে গেছে। আর এই চূর্ণী নদীটা ছিল তার পরীক্ষা আর কি, মানে পরীক্ষার মতন এটাকে ব্যবহার করা হতো। আপনারা যারা শিবনিবাসে আসবেন তারা চাইলে শিবনিবাসের পাশেই এই চূর্ণী রিসর্টে থাকতে পারেন। এখানে ঘর ভাড়া 2000 থেকে 3500 টাকার মধ্যে, এবং সবকটাই এসি রুম। খাওয়া দাওয়ার চার্জটা আলাদা, সেটা হচ্ছে 700 টাকা পার ডে, একদম সকাল বিকেল রাত্রি, এই পুরোটা প্যাকেজের মধ্যে। অনেকগুলো ঘর আছে, এগুলো কটেজ, এখানে 4 জনের থাকার ব্যবস্থা। এছাড়াও ওইখানে বড় বিল্ডিংয়ে অন্যান্য ঘরগুলো রয়েছে, আপনারা চাইলে এখানে এসে থাকতেও পারেন। পাশেই চূর্ণী নদী, এই কটেজ থেকেই চূর্ণী নদী দেখা যায়। আর এই হোটেলের ঠিক পেছনেই দেখা যাচ্ছে শিবনিবাসের মন্দিরের চূড়া। শিবনিবাস থেকে আমরা এবার চললাম অক্ষয় বট দেখতে। লোকে একে বনবিবিতলাও বলে থাকে। শিবনিবাস থেকে এই বনবিবিতলার দূরত্ব 14 কিলোমিটার, সময় লাগে 25 মিনিটের মতো। আমরা এখন অক্ষয় বট দেখতে এসেছি। বনবিবিতলা বলা হয় এই জায়গাটাকে। এখানে আসার জন্য আপনারা ঠিক এত পর্যন্তই গাড়ি আনতে পারবেন, যদি আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে আসেন। আর প্রাকৃত হোমস্টে থেকে আপনারা চাইলে টোটো করেও আসতে পারেন। তো গাড়ি এখানে রেখে বাকিটা আপনাদের হেঁটে যেতে হবে। বেশ অনেকটা রাস্তা। আমরা প্রথমে হোমস্টে থেকে বেরিয়ে গিয়েছিলাম শিবনিবাস, সেখানে ঘুরে তারপরে আমরা এসছি এই অক্ষয় বট দেখতে। যেটা ভালো লাগবে সেটা হচ্ছে রাস্তা, কি অপূর্ব সুন্দর রাস্তা, মানে গ্রামের মধ্যে দিয়ে পিচ ঢালা রাস্তা, এবং রাস্তাও এত সুন্দর, গাড়ি চালিয়ে খুব আনন্দ পাওয়া যায়। আর গাড়ি থেকে নেমে এই যে রাস্তাটা হেঁটে যাচ্ছি না, এটাও অপূর্ব মনোরম লাগছে, দারুণ লাগছে। দেখুন আপনারা, একদম মাটির রাস্তা, দুদিকে খেজুর গাছ, শাল গাছ, সেগুন গাছ, আর তারপরে হচ্ছে ক্ষেত, কত রকম সবজি হয়েছে, ধান কাটা চলছে মাঠে, অপূর্ব লাগছে। আমরা এখন অক্ষয় বটের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছি। চারদিকে গাছের গুড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মূল গুড়ির তো কোনো খোঁজ নেই, তার বদলে অসংখ্য ঝুড়ি নেমে এসে তৈরি হয়েছে অসংখ্য গুড়ি। একবার দেখাচ্ছি আপনাদের 360। এলাকার লোকজন বলেন এই বটগাছের বয়স প্রায় 1000 বছর। ভাবুন, দীর্ঘ 1000 বছর ধরে দাঁড়িয়ে আছে এই সুবিশাল বটগাছ। আসল কাণ্ডের কোনো খোঁজ পাওয়া যায় না। হাজার হাজার ঝুড়ি নেমে এসে তৈরি হয়েছে এই বটগাছের অসংখ্য কাণ্ড। এত বছর ধরে এই গাছ কত স্মৃতিই না ধরে রেখেছে তার বুকে, কত ঘটনা, কত যন্ত্রণা, হয়তোবা কত ভালো লাগার প্রেমের সাক্ষী হয়ে রয়েছে এই বটগাছ। এরকম একটা সুবিশাল মহিরুহের সামনে দাঁড়িয়ে নিজেদের কত ছোট, কত তুচ্ছ মনে হয়, তাই না? আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নি তাহারে তুলে। আমাদের সেই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। সুন্দর কিছুটা সময় এই বনবিবিতলায় কাটিয়ে আমরা ফিরে এলাম হোমস্টেতে লাঞ্চ করতে। মেনুতে ছিল গরম ভাত, 3 রকমের শাক, ডাল, ফুলকপির সবজি আর মাটন কষা। গুছিয়ে খাওয়া দাওয়া করে
কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আজকের পর্ব এখানেই শেষ। এপিসোডটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পারলে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকুন আর ঘুরতে থাকুন প্রাণ ভরে।